আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমার এখনের যে ভিডিওটা, যেটা আপনারা এখন শুনছেন মাত্র, এই ভিডিওটা আমি মনে করি খুব 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 গুরুত্বপূর্ণ। আমি এতদিন যতগুলো ভিডিও দিয়েছি আমার পুরো ইউটিউব ক্যারিয়ারে, সবগুলো অনেকটা এক একটা সময় বলেছি দুর্দান্ত, মহাধামাকা, অনেক কিছু ফাঁস হচ্ছে, সত্য জানতে পারবেন, ব্লা ব্লা ব্লা, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। অনেকভাবে নিজের ভিডিওটাকে আমি বিশেষায়িত করেছি, কিন্তু আজকের এই ভিডিওটাকে আমি একটা শব্দ দিয়ে বিশেষায়িত করব। আমার আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করব আমার প্রত্যেকটা দর্শক যেন আমার এই ভিডিওটা সময় করে হলেও পুরোটা দেখে যাবেন একবার। আমার প্রত্যেকটা লজিক, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা যুক্তি শুনে যাবেন, অ্যাটলিস্ট শুনে যাবেন, অ্যাটলিস্ট যেভাবে হোক শুনে যাবেন। কারণ আমি যেভাবে করে আজকের কথাগুলো বলবো, যেভাবে করে সব কিছু দেখেছি, যাচাই বাছাই করেছি, আমি মনে করি না কি ওইভাবে করে আপনাদেরকে আজকে আর বলবে কথাগুলো। সো অনুরোধ থাকলো আজকের এই ভিডিওর পুরোটা দেখে যাবেন, কারণ খুব মর্মান্তিক কিছু ঘটনা ঘটেছে আমার চোখের সামনে। খুবই মর্মান্তিক কিছু জিনিস দেখেছি, খুবই আশ্চর্য হয়েছে। আমি সবচেয়ে বড় বিষয়, আমি এই সব কিছুকে একটা শব্দ দিয়ে খালি প্রকাশ করতে চাই, আমার মনের অবস্থাটাকে। ধিক্কার জানাই, ধিক্কার, ধিক্কার জানাই আমি আপনাদের প্রত্যেকটা মানুষকে। এই তিশা পরিবার, কুলাঙ্গার সন্তান বাপ্পি, তানজিলা, তিশা, প্রত্যেকটা মানুষকে আমি ধিক্কার জানাই। সামনে থাকলে থুতু মেরে দিয়ে আসতাম, থুতু মেরে দিয়ে আসতাম। কেন বললাম এই কথাগুলো? পুরো ভিডিওটা দেখতে থাকুন, সব কিছু ডিটেলস জেনে যাবেন। শুধু এটা ভাববেন না যে কেমন হতভাগা মা বাপ্পি শেষ সময় ছিল না, এইসব কথা না। অনেক কথা আছে, অনেক কথা আছে, অনেক কথা আছে। শুনতে শুনতে দেখবেন আপনারা নিজের অস্থির হয়ে যাবেন, আপনাদের নিজের রক্ত গরম হয়ে যাবে। অনেকে হয়তো রাগ হয়ে বাপ্পিদের বাড়িতে গিয়ে বাপ্পির মুখে থুতু দিয়ে আসতে পারেন, ঠিক নেই। সো দর্শক, বেশি কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। অ্যাজ ইউজুয়াল যেভাবে আমি ভিডিও শুরু করি, এবং এই ভিডিওটা যেহেতু অবশ্যই আলাদা, সো আমি সেভাবে ভিডিওটা শুরু করছি না, কোনো ইন্ট্রোডাকশন নেই, আমি টু দ্য পয়েন্ট কথা বলবো একদম ডিরেক্টলি। আজকের ভিডিও শুরুতেই একটা কথা বলবো। আমি সকালে যখন ভিডিও দিয়েছিলাম মন খারাপ করে ভিডিও দিয়েছিলাম, কিন্তু এখন আমি মন শক্ত করে ভিডিও দিচ্ছি, এবং আমি আমার সজ্ঞানে একটা কথা বলছি। বাপ্পির মা দুনিয়া ছেড়ে যখন চলে গিয়েছিল, হ্যাঁ, অনেক কষ্ট, অনেক হতাশা, অনেক অপূর্ণতা, অনেক অতৃপ্ততা, অনেক অসম্পূর্ণতা নিয়ে হয়তো দুনিয়া ছেড়ে চলে গেছেন মানুষটা। কিন্তু আমি মনে করি মানুষটা এখন যেখানেই আছেন ইনশাল্লাহ অনেক ভালো আছেন। দুনিয়াতে বসে তিলে তিলে শেষ হওয়ার চাইতে, কষ্ট পাওয়ার থেকে, নিজের চোখের সামনে নিজের সন্তানকে, নিজের ছেলের বউকে এভাবে করে নির্যাতন করার দেখার চাইতে আমি মনে করি তিনি যেখানে গিয়েছেন, আল্লাহ তালার কাছে গিয়েছেন, তো অনেক ভালো আছেন আশা করি ইনশাল্লাহ, এবং ভালো থাকবেন। দর্শক, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমি কিন্তু নাজমানকে নিয়ে, মানে বাপ্পির মাকে নিয়ে কথা বলেছি, অনেক কথা বলেছি। হ্যাঁ, কিছু সময় তাকে নিয়ে হয়তো রোস্টিংও করেছি, কিন্তু একটা কথা বলি দর্শক, রোস্টিংটা কেন করেছিলাম সে ভুলটাও আমি আমার পরবর্তীতে কিন্তু ক্ল্যারিফাই করেছি। আমি কিন্তু সব সময় নাজমান্ডির পক্ষে কথা বলেছি, কোনগুলো পক্ষে কথা বলিনি, কোনগুলো তাকে নিয়ে রোস্টিং করেছিলাম। মনে আছে যেবার হচ্ছে কি তাবিয়ার জন্মদিনের সময় তিশাদের সবাইকে সাপোর্ট করে কথা বললো, তিশাকে, তিশার ভাই বোনদেরকে বা সবাইকে ভালো ভালো বলছিল, তখন আমি বলেছিলাম যে কীভাবে করে এটা বলতে পারে। কিন্তু আমরা কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু জেনে গেছি এগুলো কিন্তু তার নিজের মনের কথা না, এগুলো তার মুখের কথা। তাহলে মুখ থেকে কেন বলেছে? তার সন্তান তাকে শিখিয়ে দিয়েছে, বাপ্পি তাকে যেভাবে শিখিয়ে দিয়েছে সে সেভাবেই বলেছে। তো এখানে তো তার করার কিছু নেই। আমরা জানি একটা সময় থাকে বাবা মা সন্তানের একটা ছায়া থাকে, বাবা মা সন্তানকে চালায়, কিন্তু একটা পর্যায়ে গিয়ে সন্তান তার বাবা মাকে চালায়। তো উনি ওই বয়সে পৌঁছে গিয়েছিল যে বয়সে বাপ্পি তাকে এখন চালাচ্ছিল, এই কারণে তিনি বাধ্যগতভাবে এই কথাগুলো বলেছিল, তিশাদের প্রশংসা করেছিল। তো সেখানে তার কোনো দোষ ছিল না, এটা আমাদের বোঝা উচিত ছিল। তো দর্শক, আমি এখন যে কথাগুলো বলবো মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনবেন। মানুষটা যখন চলে যায়, আমি নিউজটা পাই, আমি তাদের কিছু লাগি না। দর্শক দেখুন, আমি একজন রোস্টার, আমি তাদের কিছু লাগি না, আমি তাদের ভুল ত্রুটিগুলো সবসময় তুলে ধরি। সো সে জায়গায় আমার বুকটা কোথাও যেন চিড়ে যাচ্ছে, মানে আমার মনে হচ্ছে খুব দুঃখ লাগছে, খুব কষ্ট লাগছে, খারাপ লাগছে। আমি পার্সোনালি আমি যখন ভাবছি যে নাজমান্ডির একটা ছবি আমি দেখাই, শেয়ার করে, আমার নিজের কাছে বিবেকবোধ নাড়া দিচ্ছে, আর অথচ তারা নাজমান্ডির খাটিয়াটা পর্যন্ত দেখিয়ে দিচ্ছে, তার ছবি ব্যবহার করছে, কে কত বেশি ভিডিও দিবে কম্পিটিশন করছে। লজ্জা লাগছে দর্শক আমার কাছে, পার্সোনালি আমি নিজে লজ্জা পাচ্ছি এগুলো দেখে, যে কোন পরিবারে বাপ্পি আসলে বিয়ে করেছে। বাপ্পি আসলে আমি জানি না সে তার আয়নার সামনে দাঁড়িয়ে কোনোদিন চেহারা দেখাতে পারবে কি না, আসলে দেখাতে পারবে না, কেন ভুল বলছি,
নাজমান্ডি যে চলে গেছে না দুনিয়া ছেড়ে, সবচেয়ে বেশি খুশি হয়েছে মানে বাপ্পি, তিশা, পুরো পরিবার সবাই অনেক খুশি হয়েছে। আজকে অনেক ঘটনা ফাঁস করবো আমি আপনাদের সামনে, শুনতে থাকুন, দেখবেন। প্রথমত দর্শক, আমি আপনাদেরকে কিছু কথা বলি। আজকে এই নাজমা আন্টির চলে যাওয়ার যে ঘটনাগুলো, এগুলো কিন্তু এখন পর্যন্ত বাপ্পি তিশার মুখ থেকে শুনিনি, তার মেয়ে ফাতেহা নাজনীনের মুখ থেকে শুনিনি, তারা কেউ কিছু বলেনি। সবচেয়ে আশ্চর্যকর জনক বিষয় কি জানেন বলুন তো? নাজমা আন্টির পাশে থাকে একজন ইউটিউবার যে রেগুলার ভিডিও দেয়, নাম বলতে পারেন কে? পাপিয়া। পাপিয়া লাইফস্টাইল, আপনারা সবাই জানেন। সেই পাপিয়া এখন পর্যন্ত নাজমা আন্টিকে নিয়ে সিঙ্গেল একটা ভিডিও দেয়নি। আশ্চর্য কথা না? কিন্তু ওইখানে পর্দার চড়ে বসে শাহিনের বউ শারমিন পাগলা কুকুরের মতো করে ভিডিও দিয়ে বেড়াচ্ছে। তারা কে কত বেশি ভিডিও দিবে, কে কত বেশি কম্পিটিশন করবে, কত বেশি ডলার কামাবে, একটা মৃত মানুষকে নিয়ে সেই নোংরা কম্পিটিশনে মেতে উঠেছে। খুকিকে দেখুন, পাগলা টুটের মতো করে সে ভিডিও দিয়ে বেড়াচ্ছে। আর কি বলবো, গালিগালাজ আমি করতে পারি না দর্শক। যখন খুব ক্ষিপ্ত হয়ে যাই, কুল ডাউন থাকার চেষ্টা করি, কারণ আল্লাহ বলেছে গালিগালাজ করলে, ঝগড়াঝাটি করলে, তর্কাতর্কি করলে একটা সুপুরুষ মানে একটা সুঠাম পুরুষের অধিকারী হওয়া যায় না। এরকম খুব প্রতিকূল পরিবেশে গিয়ে যদি মাথা ঠান্ডা রাখতে পারে, সেই সুপুরুষ। তো আমি সেই চেষ্টাটাই সবসময় করি, সেই প্র্যাকটিসটা সবসময় করি, কিন্তু মাঝে মধ্যে হয়তো বাই মিস্টেক ভুল করে ফেলি। তো দেখুন, পাপিয়া তিনি নাজমান্ডির পাশে থাকে। নাজমান্ডির সমস্ত ঘটনা কিন্তু পাপিয়া তার সামনে চোখে দেখেছে, গত 24 ঘন্টা ধরে সব কিছু দেখেছে। পাপিয়া পারতো না নাজমান্ডিকে দিয়ে ব্যবসা করতে, পারতো না নাজমান্ডির কথাগুলো বলে কীভাবে কী ঘটেছে সব কিছু দিয়ে ভিডিও দিয়ে ভিউ কামাতে, পারতো না লক্ষ লক্ষ ভিউ কামাতে, কারণ সে তো সবচেয়ে বেশি কাছে ছিল। আমি কিন্তু কালকে থেকে বিশ্বাস করবেন না, প্রত্যেক ঘন্টা আমি পাপিয়া চ্যানেল সার্চ দিয়েছি যে সে কিছু বলে কিনা, সে কিছু বলে কিনা, কারণ আমি জানি সে সবচেয়ে ভালো সব জানাতে পারবে ঘটনা, বাট সে এখন কিন্তু ভিডিও দেয়নি। সো দেখুন, মানুষ কারা ভালো, কারা আপন, কারা পর, প্রমাণ পেয়ে যাচ্ছেন, কিন্তু এখন সবাই প্রমাণ পেয়ে যাচ্ছেন। তো আমার যে ভিডিওটার মেন কথা শুরু করতে পারছি না, এখন শুরু করি দর্শক। তো খুকি আজকে ভিডিও দিয়েছে, সকালে একটা বাদ দিলাম, এই বিকালের দিকে একটা ভিডিও দিয়েছে। ভিডিওটা শুরু করেছে, দর্শক আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এই যে শুরুটা করেছে না, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, আমার ওইখানে বুকে একটা মোচড় দিয়েছে। বাহ, মানে তখন আমি বুঝতে পারলাম যে আসলে নাজমান্টির বেঁচে থাকার আসলে কোনো প্রয়োজন ছিল না। তিনি যে চলে গেছেন, আমি মনে করি এই সমস্ত কথা শোনার চেয়ে এখন ভালো জায়গায় আছেন। আল্লাহ যদি চান, অবশ্যই সে ভালোভাবে থাকবেন। এখন তাদের পরিবার থেকে সবচেয়ে বড় সিনিয়র সিটিজেন চলে গেছেন, আর খুকি বলছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মানে কোনো দুঃখ কষ্ট নেই ভাই আপনাদের। আপনাদের চোখ থেকে কখনো পানি পড়ে না, আপনাদের কখনো কোনো দুঃখ লাগে না। আপনাদের দুঃখ লাগে কিসে জানেন? যখন আপনাদের চ্যানেলে একটা দাগ পড়ে, একটা চ্যানেলে ক্ষতি হয়ে যায়, তখন আপনাদের চোখ থেকে গড় গড় করে পানি পড়ে। আপনাদের কাছে একটা মানুষের জীবনের চাইতে আপনাদের চ্যানেলের মূল্য বেশি। এই চ্যানেল আপনাদের ইহকাল পরকাল সব ধ্বংস করে দিবে। আপনারা মানে হাতে করে গুনতে থাকেন 1 2 3 করে। আমি বলে দিচ্ছি, মরার আগে আপনারা সিঙ্গেল কোনো মানুষ পানি পাবেন কিনা দেখেন তো। পানি পাওয়ার মতো কোনো মানুষ আপনাদের পাশে থেকে থাকে কিনা। নাজমা আন্টির চলে যাওয়ার ঘটনা হয়তো শুনেছেন দর্শক। নাজমা আন্টি যখন চলে গিয়েছিল, তখন তিনি নাকি মানে আগেই ঘরে বসে মারা গিয়েছিল। তারপর যখন সবাই জানাজানি হয়, হয়তো তান খবর দিয়েছে এলাকার মানুষদেরকে, তারপর তাকে হসপিটালাইজ করা হয়, কিন্তু তিনি তো আগেই আল্লাহর কাছে চলে গেছেন। সো এরপর তো তারা অবশ্যই ডেট ডিক্লেয়ার করে দিয়েছে, এই পর্যন্তই যা। তো শেষ সময় নাজমা আন্টি যে তার সন্তানের হাত থেকে এক চুমুক একটু পানি খাবে, সেই সুযোগটাও তার হয়নি। হয়তো বাসায় যদি সবাই থাকতো, এক চুমুক পানির তৃষ্ণা হয়তো বাপ মেটাতে পারতো, কিন্তু সেটাও কিন্তু পারেনি, সেটাও পারেনি। খুকি কি কি করেছে দর্শক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা ঘটনাগুলো। খুকি যে ভিডিওটা দিয়েছে এখন, সেই ভিডিওর মধ্যে সে প্রথমে আলহামদুলিল্লাহ বলেছে, মানে তার কোনো দুঃখ কষ্ট কিছুই নেই, তারা অনেক ভালো আছে। একটা মানুষ যে চলে গেছে, তাদের এটাতে কোনো দুঃখ লাগেনি। তো এখন তার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য ছিল একটা, সকালে যে ভিডিওটা দিয়েছে সেখানে তার কিছু কথা অসম্পূর্ণ ছিল, অসমাপ্ত ছিল, সে কথাটাকে সম্পূর্ণ করতে ভিডিও দিয়েছে। সেটা ছিল মেন কথা, তিশাকে নিয়ে সাফাই গাওয়া। এই যে সবাই কিন্তু একটা জিনিস অনেক দোষ ধরছেন, দেখবেন আমার চ্যানেলে কিন্তু প্রচুর কমেন্ট এসেছে একটা বিষয় নিয়ে, প্রচুর। তিশাকে বাপ্পিকে সবাই গালিগালাজ করছেন। আমি চাই করুন, আপনারা মন খুলে করুন, তারা গালি খাওয়ার যোগ্য, তারা গালি খাওয়ার যোগ্য। বাপ্পির মতো ছেলেকে রাস্তায় আলকাত্রা মেখে জামা কাপড় খুলে পুরো বাংলাদেশ নাকে খত দেওয়া উচিত। এরকম সন্তান যেন কোনো মায়ের গর্ভে না আসে, সে মায়ের গর্ভ পচে যাবে, পচে যাবে।
বাপ্পির মতো সন্তান যদি কোনো মায়ের গর্ভে আসে, সেই গর্ভটা পচে যাবে। আর তিশার কথা তো বাদই দিলাম। তো যেটা বলছিলাম দর্শক, আজকে আমি খুব স্ট্রিক্ট ওয়েতে কথা বলছি, হয়তো অনেকে একটু অপছন্দ করতে পারেন, বাট আমি মনে করি ইটস হাই টাইম। আমার আসলে এরকম লুতুপুতু করে কথা বলার কোনো কিছু নেই দর্শক। এখন অনেক হয়েছে, অনেক দেখেছি। আমি তাদের পরিবারের কেউ না, বাট আমার কাছে যতটুকু খারাপ লাগছে, আমি মনে করি না তাদের সিঙ্গেল কোনো মানুষ এতটুকু খারাপ লাগছে। আমি কিন্তু সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি আমার নিজের কর্মস্থলে, বাট আমি কিন্তু প্রত্যেকটা বার সে নাজমানটির ছবিগুলো আমি যখন থাম্বনেল বানাতাম বা তাকে ভিডিওতে দেখতাম, তার সেই ছবিগুলো কিন্তু আমার ফোনে এখনও আছে। ছবিগুলো তার ভাসছে খেলে আমার চোখের সামনে। আমি জানি না তাদের চোখে কয়বার ভাসছে। আমার পার্সোনালি খারাপ আছে। আপনারা বলতে পারেন মনে, ভাই আপনি কি নাটক করছেন? আমার হেটার্স এটাই বলবেন, ভাই আপনি তো আরও নাটক করেন। না ভাই, নাটক করছেন, আপনাদের কাছে আমার ব্যাখ্যা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি আমার আল্লাহর কাছে বলতে পারবো যে পার্সোনালি আমার নিজের কাছে বারবার করে খালি তাদের চেহারাটা ভাসছে, বলতে পার্সোনালি মানে শুধু তার চেহারাটা ভাসছে চোখের সামনে, যে কীভাবে করে কথা বলতো, তাকে নিয়ে আমরা হাসি তামাশা করতাম, ঠাট্টা করতাম। বাট দেখুন আজকে মানুষটা আমাদের মাঝে নেই। ঠিক আছে? তো খুকি বলেছে যে তিশা নাকি অনেক কান্নাকাটি করেছে দর্শক, তিশা নাকি অনেক কান্নাকাটি করেছে, এবং এই কথাটা বলতেই ফোন দিয়েছে, মানে সে ফোন না, মানে ভিডিও দিয়েছে। কি লজিক দিয়েছে যে মাউইমা মানে নাজমানটি নাকি তিশাকে বলেছে তুমি ঢাকাতে যাও, ডাক্তার দেখিয়ে আসো, তুমি মোটা হয়ে যাচ্ছ। তারপরে তাকে পদ্মাচরে নাকি ঘুরে আসতে বলেছে নাজমানটি। চিন্তা করুন, নাজমানটি নিজের শরীরে নেই ঠিক। এর আগে আমি কিন্তু 2023 সালে জুলাই মাসে, অক্টোবর মাসে, সেপ্টেম্বর মাসে কয়েকটা ভিডিও দিয়েছিলাম। সে সময় ফাতেহাও ভিডিও দিয়েছিল এবং বলেছিল তার মা কিন্তু অসুস্থ, হার্টের রোগ ধরা পড়েছে, এবং সেই সময় কিন্তু বাপ্পি তার মাকে একা রেখে রেখে পদ্মাচরে চলে যেত। তার মা কিন্তু সেই সময় বুকে ব্যথা উঠেছিল, চিনচিন করে ব্যথা উঠেছিল, অসুস্থ হয়ে পড়েছিল। সেই সময় কিন্তু সবাই আমরা বলাবলি করেছিলাম, রোস্টিং ভিডিও করেছিলাম যে একা অসুস্থ একটা মাকে কীভাবে বাপ্পির মতো কুলাঙ্গার সন্তান এভাবে ফেলে চলে যেতে পারে। আমরা সবাই ভিডিও দিয়েছিলাম। তো দেখুন, ফাতেক নিয়ে কথা বলেছিল যে আমার মাকে একা ডাক্তার রেখে যেতে নিষেধ করেছে, তার সঙ্গে সবসময় মানুষ থাকতে বলেছে। অথচ বাপ্পি তার মাকে এভাবে ফেলে পদ্মার চরে চলে গিয়েছে। পদ্মার চরে বোঝা যায় কোন জায়গাতে গিয়েছিল সে। তো আমার কথাটা এখানেই। তো খুকি বলল কি, নাজমানটি নাকি বলেছে তিশাকে তুমি ঢাকাতে গিয়ে ডাক্তার দেখিয়ে আসো, তারপর পদ্মাচরে ঘুরে আসো। চিন্তা করেন, একটা মানুষ মারা গিয়েছে, তাকে নিয়ে খুকি এখন মিথ্যাচার করছে। ভাই ধ্বংস হয়ে যাবেন তো। আপনি যখন মরে যাবেন আপনার লাশ মাটিতে গলে পচে যাবে। ঠিক আছে? ওই যে সাপ বিচ্ছু খায় না, আপনাকে সাপ বিচ্ছু খেতেও ঘৃণা করবে, যে কার লাশ খাবো আমরা, কার পচা মাংস খাবো। সাপ বিচ্ছু ঘৃণা করবে আপনাদের মতো মানুষের মাংস খেতে। ঠিক আছে? আপনারা এত পাপিষ্ট, আপনারা পাপে ভরপুর, আপনারা এত পাপিষ্ট মানুষ। পাপ আপনাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। আমরা দুনিয়াতে অনেক মানুষ দেখি, যদি জাহান্নামী মানুষ দেখা লাগে আপনাদের দিকে তাকালেই বোঝা যায় আপনারা একদম নিশ্চিত জাহান্নামী মানুষ। হ্যাঁ, হয়তো আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে না, বাট আমি বলতে বাধ্য, আপনারা যে সমস্ত কাজ করছেন, মানে আপনাদের মতো মানুষ ঘরে রাখার চাইতে সাপ পালা ভালো। বুঝতে পারলেন তো ঘটনা আমি কোন জায়গায় আপনাদেরকে বসাচ্ছি? আপনাদের মতো মানুষকে ঘরে ইনভাইট করে খাওয়ানোর চাইতে, আপনাদের মতো মানুষকে ঘরে রাখার চাইতে ঘরে সাপ পালা ভালো। তাহলে আপনাদের অবস্থান কোন জায়গায় নিজেরা ভেবে দেখবেন একবার। ঠিক আছে? ভেবে দেখবেন একবার। আর বাপ্পির কথা কি বলবো, বাপ্পির মতো সন্তান গর্ভে ধারণ করার চাইতে একটা পশু সন্তান, একটা পশু গর্ভে ধারণ করা ভালো, যেটা বাস্তব না, অবাস্তব কথাই বলছি। বাট আমি জাস্ট এই সমস্ত ইমাজিনারি কথা বলছি বোঝানোর জন্য কতটা নোংরা ঘৃণিত কাজ তার আজকে করেছে। তো খুকির কথা শেষ হয়নি দর্শক, খুকির অনেকগুলো কথা আছে। তো খুকি প্রথমত তিশার সাফাই দিল কি, যে তিশা ঢাকাতে যেতে চায়নি, মানে মাউইমা পাঠিয়েছে, মানে নাজমানটি পাঠিয়েছে, গেল একটা সাফাই দিল। তারপর কি বলল যে আমি কখনো দেখিনি যে একজন বউ, মানে ঘরের বউ তার শাশুড়ির জন্য এত কাঁদতে পারে। আমি আসলে তিশা আপাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। তিশা নাকি কাঁদতে কাঁদতে ঘর ভাসিয়ে ফেলেছে। ওইদিকে খুকি ভিডিও দেয়, সবার ভিডিও দেখছি, কিন্তু ঘরে কোনো কান্নাকারি শব্দ নেই, কোনো শোকের মাতম নেই। কিন্তু একটা জায়গায়, একটা বাসায় যখন মানুষ মারা যায়, চলে যায়, সেই ঘরে শোকের মাতম বাতাসে বাতাসে মানে হন্য হয়ে চলতে থাকে। মানে কান্নার যে একটা আর্তনাদ, সে আর্তনাদ বাতাসে বাতাসে ফুরফুর করতে থাকে। কোথায়? আমি তো কোনো কান্নার শব্দ পাচ্ছি না, কোনো কান্নার শব্দ নেই। এই সমস্ত অভিনয় কাল না করলেও হতো। পরে তানজিলার কথা বলছে যে তানজিলা অনেক কান্নাকাটি করছে, সে নাকি কথাই বলতে পারছে না, এত অসুস্থ হয়ে পড়েছে তার দাদিমার জন্য কান্নাকাটি করতে করতে। দেখবেন কুইকেলি দুজন মানুষের নাম বলেছে স্পেসিফিক, তানজিলা এবং তিশা। কারণ কি জানেন? তার এই দুজন মানুষ পর, তারা কিন্তু নাজমানের কিছু লাগে না। তানজিলা তো পিতৃপরিচয়হীন একটা, মানে আমরা বলি না বেজন্মা, জন্মের পরিচয় নেই, সে বেজন্মার মতো আর কি, জন্ম পরিচয়হীন একটা মেয়ে হচ্ছে তানজিলা। সে তানজিলা তো আসলে নাজমানের কিছু লাগে না, তিশাও কিছু লাগে না। এই জন্য খুকি
মশাই মহাপণ্ডিত সে এই দুজন মানুষকে নিয়ে ক্ল্যারিফাই করতে বসেছে যে এই দুজন মানুষ অনেক কান্নাকাটি করছে। কিন্তু দেখুন খুকি কিন্তু তানতেবের কথা একবারও বলেনি, কারণ তারা আপন মানুষ, তারা রক্তের মানুষ। আমি জানি তানের ভিডিও দেওয়া লাগবে না, তান কাঁদতে কাঁদতে তার চোখ ফুলিয়ে ফেলেছে এতক্ষণে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো তানের ভিডিও দেওয়ার প্রয়োজন নেই, তাকে দেখানোর প্রয়োজন নেই। তান অসুস্থ হয়ে গেছে এতক্ষণে, আমি তাকে না দেখে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, কারণ তান তার দাদিকে অনেক ভালোবাসতো, তাবিয়া তার দাদিকে অনেক ভালোবাসতো। তারা দুজন তার দাদিকে অবশ্যই মিস করবে, বাপ্পিয়া তো মিস করবে না, তান যতটা মিস করবে। দেখবেন তান এখন যথেষ্ট ভদ্র ছেলে হয়ে গেছে, সে কিন্তু নামাজ কালাম পড়ে, তার মতো করে সে চলে, সে কিন্তু তার মার মতো হচ্ছে না। তার দাদির শিক্ষাতে বড় হচ্ছিল এবং তার দাদির আন্ডারে তান যতদিন ছিল আমি দেখলাম ছেলেটা নামাজ কালাম শুরু করেছিল, ভালোর পথে যাচ্ছিল, দিনদার হচ্ছিল, দিনের পথে যাচ্ছিল, দিনের পথে হাঁটছিল তার দাদির শিক্ষাতে। সে তান তার সেই আলোকিত দেখানো পথ, একজন মুরব্বী মানুষ, তাকেও আজকে হারিয়ে ফেললো। তানকে কিন্তু ভালো শিক্ষা তার মা কোনোদিন দিতে পারেনি, বরং নামাজ না পড়ার শিক্ষা দিয়েছে। বলেছে অজু করে তুমি ঠান্ডা লাগাও, সকালে এই জন্য নামাজ পড়া যাবে না, তিশার বুদ্ধি, ঠিক আছে, সামান্য এক কেটলি পানি গরম করে দিবেন, এই কারণে সেই বুদ্ধি দেয় তানকে, নামাজ না পড়ার বুদ্ধি দেয়। তাহলে বুঝবেন একটা মা এরকম শিক্ষা দিলে সে সন্তান কোন জায়গায় গিয়ে পড়বে। তো তারপরে দর্শক খুকির কথা আমার শেষ হয়নি, খুকির কথা যেখানে বলছিলাম, তো খুকি যখন ভিডিওগুলো কথা বলছিল বিকালের দিকে, মানে সকালের পর্ব শেষ, তারপর বিকালের দিকে সে আবার ছাদে গেল, ভিডিও অন করেছে। ছাদের দরজাটা খোলার পরে দেখলাম ছাদের মধ্যে দাঁড়িয়ে আরিফ ফটোশ্যুট করছে, সূর্যের ভিডিও তুলছে, মানে ভিডিও করছে, বাবু ভিডিও করছে। আরিফ বলছে আয় বাবু আমার একটা ছবি তুলে দে না, পরে বাবু তার ফটোশ্যুট করে দিচ্ছে, পোর্ট্রেট ছবি তুলে দিচ্ছে। দেখুন তো একটা মরা বাড়িতে একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই বাড়িতে বসে এই সমস্ত কার্যকলাপ কি মানায়? ছবি তোলাতুলি, সূর্যের ভিডিও তোলা, সুন্দর সুন্দর ফটো সেশন করা, এগুলোকে আসলে মানায় কোনোভাবে? আপনাদের চোখে কী মনে হয়? এগুলো দ্বারা কি বোঝা যায়? যে তাদের কাছে এটা কিছুই মনে ডাজন্ট আ বিগ ডিল, এটা কিছুই না, বরং তারা এই সময়ের জন্য নাকি, আমি পার্সোনালি মনে করি তারা এটার জন্যই মনে অপেক্ষা করছিল এতদিন ধরে, যে কবে এই সময়টা আসবে, কবে এই সময়টা আসবে, কবে আমরা দেখবো নাজমানটি দুনিয়া ছেড়ে চলে গেছে। তারা এটার অপেক্ষা করছিল। এই জন্য তো খুকি ভিডিও শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ, একটা মানুষ মারা গিয়েছে আর সে বলছে আলহামদুলিল্লাহ। বুঝেন ধর্মের জ্ঞান কত দূর? কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় সুবহান আল্লাহ বলতে হয়, কোথায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, এই জ্ঞানটুকু নেই মূর্খের বাচ্চাদের, এই জ্ঞানটুকু তাদের নেই। কিভাবে কথা বলতে হয়, কোন জায়গায় কি বলতে হয়, সেই সেন্সটুকু আমার মনে হয় সেন্স আছে। মুখ ফসকে বলে ফেলেছে আলহামদুলিল্লাহ, কারণ মনের খুশি তারা আটকে রাখতে পারেনি, কারণ তারা তো খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে তারা। ছি 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 ছি, থুতু দেওয়া উচিত আপনাদের মুখের মধ্যে। যদি পারতাম দিয়ে আসতাম, একটু লেপে দিয়ে আসতাম, থুতুগুলো এক গাঁটটি নিয়ে লেপে দিয়ে আসতাম মুখের মধ্যে আপনাদের। এত ভিডিও দিতে মন চায় না, এত ডলার কামাতে মন চায় না, ডলারের মধ্যেই ঘুমাবেন, আজীবন টাকার মধ্যেই ঘুমাবেন, মনের মধ্যে কোনোদিন কলিজার মধ্যে শান্তি পাবেন না, পানি শুকায় যাবে। দর্শক বলে দিলাম, আপনারা মিলিয়ে নিবেন, মিলিয়ে নিবেন, মিলিয়ে নিবেন। কার্মা বলেছি, একটা শব্দ আছে, প্রকৃতি যখন প্রতিশোধ নিবে বেঁচে পালাতে পারবেন না, পালাতে পারবেন না, কোথাও পালাবি কোথায়? পালানোর কোনো জায়গা নাই। যখন আজরাইল সামনে এসে দাঁড়াবে পালানোর কোনো জায়গা থাকবে না। খুকিকে দেখলাম তার ভিডিওতে ভিডিও দিয়েছে, দর্শক কি করছে, ছাদের মধ্যে দাঁড়িয়ে দেখছে, এই যে দেখুন দর্শক ডাব গাছ, ডাব ধরেছে, কত বড় বড়, হাত দিয়ে ধরা যায়, পারবো নাকি একটা? না থাক, পারবো না। মানে খুকি হিসাব করছে বাড়িতে তো যাবই, তো কি কি নিয়ে যাব। ডাব দেখলো কোন জায়গায় কয়টা আছে হিসাব করে দেখলো। পরে আমের মুকুল দেখলো, যে দর্শক আমের মুকুল হয়েছে, মানে গরমকালে আসলে আম খাবে, আমের লোভ ধরে গেছে এখনই, কয়টা আম খাবে, কোন গাছের আম খাবে মার্ক করে রাখছে। দূর থেকে লিচু গাছ দেখছে, লিচু গাছে মুকুল এসেছে, লিচু খাবে এবার গরমকালে, এবার লিচু খাবে, এবার আম খাবে, এবার ডাব খাবে, কত কিছু খাবে, সব কিছু খাবে। তাদের খাবার এখনই ভাগ বাটোয়ারা শুরু হয়ে গেছে, মানে খুকি কোনটা কোনটা নিবে এখনই তার চোখ ফুটে গেছে। খুকির ভিডিওতে দেখলাম তিশার মা নিচে দাঁড়িয়ে, উঠানে দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছে। বাহ, মানে মনে হলো কি জানেন, পুরো পদ্মার চর পাবনাতে উঠে পড়েছে, পুরো পদ্মার চর পাবনাতে উঠে এসেছে। এবং এই দিনটার অপেক্ষা তারা এতদিন ধরে করছিল, যে কবে নাজমানটি দুনিয়া ছেড়ে যাবে, আর এই পাবনার দোতলা বাড়ি তারা অধিকার করে নিবে, তারা দখল করে নিবে। এখন এটাই হবে দর্শক, আমি ভবিষ্যৎ এভাবেই দেখতে পাচ্ছি। পাবনাটা আগামী দিনের পদ্মার চরে রূপান্তর হবে। এই যে পাবনাতে যে দোতলা বাড়ি আছে না, দোতলা ঘর দেখছেন না, এই ঘরের মধ্যে পদ্মার চরের প্রত্যেকটা মানুষের আশ্রয় হবে। দেখবেন 2 দিন পর এখন বাইদানিগুলো আসবে এখানে, মিম আসবে, সাবিনা আসবে, সাবিনা তিশা তাদের মা আসবে,
কখনো কখনো খুকি দৌড় দিবে, কখনো কখনো শারমিন মিজান দৌড় দিবে, শাহিন দৌড় দিবে, সবাই দৌড় দিবে। এবং পাবনার যে দোতলা বাড়ি বাপ্পিদের, নাজমান্টির শখের স্বপ্ন ছিল, স্বপ্নের বাগান ছিল, এটা এখন পদ্মার চরে রূপান্তর হবে। এটা এখন পদ্মার চরের বাইদানিদের আস্তানা হবে। মিলিনিয়ান এখানে এখন তিশা খুব খুশি, কারণ এই মানুষটা চলে গেছে, কারণ এই বাড়িটা এখন তিশা তার নিজের অধিকারে নিয়ে নেবে। তার যখন যা মন চায় তাকে ইনভাইট করবে, এই বাড়ির মধ্যে সে এখন আড্ডাখানা বানাবে, তার নিজের পদ্মার চরের আড্ডাখানা বানাবে এখন এই বাড়িটাকে। নষ্ট করে ফেলবে, নষ্ট পরিবার না, নষ্ট পরিবার তো মানে কথা বলতে বলতে দর্শক আমার নিজের প্রচণ্ড বিরক্ত লাগছে, খুবই রাগ লাগছে। খুবই আবার দেখলাম টাঙ্কির মাপ নিচ্ছিল, ট্যাঙ্কি বলতে হচ্ছে গাজি পানির পাম্প বা ট্যাঙ্কি বলে না, সে পানির ট্যাঙ্কির মাপ নিচ্ছিল যে কাদেরটা কত বড়। মানে আমি বুঝলাম না, একজন মানুষ নাকি মারা গিয়েছে, আর এগুলো কি করা খাটে? এত কথার ভিড়ে না আমি মোস্ট ইম্পর্টেন্ট কথাগুলি ভুলে গিয়েছি, কারণ অতিরিক্ত রাগান্বিত থাকার কারণে। এই যে জানেন বাপ্পি যে গ্রামে গেল না পাবনাতে, সে কিন্তু তার মায়ের গোসল পায়নি। তার মার গোসল বাপ্পি পৌঁছানোর আগেই দেওয়া শেষ। মানে একটা মানুষ রাত 11টা-12টার দিকে মারা গিয়েছে, সেই মানুষটাকে সকাল 10টায় দাফন করা হলো, 10 ঘন্টার মধ্যে সময় পেল বাপ্পি, কিন্তু পদ্মাচর থেকে 10 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারলো না। ঠিক আছে, এর আগেই তার মায়ের গোসল শেষ, গোসলের তার আগেই দেওয়া শেষ। কতটা অপদার্থ কুলাঙ্গার সন্তান এরকম সন্তান কোনো মায়ের গর্ভে না হোক, যে সন্তানকে জন্ম দিয়েছে অথচ সেই সন্তানকে তার মা মৃত্যুর আগ মুহূর্তে পায়নি। সেই সন্তান কি করলো জানেন? আমার থাম্বনেলটার দিকে তাকাবেন এবং থুতু দিবেন দর্শক, বাপের দিকে তাকে থুতু দিবেন, লুঙ্গি তুলে লুঙ্গি ড্যান্স দিচ্ছে। আমার থাম্বনেলটা দেখে নেবেন, এখন ভিডিও পজ করে দেখিনি আমার থাম্বনেলটা। বাপ্পির লুঙ্গি ড্যান্স দিচ্ছে, গতকালকের ঘটনা, গতকালকের ভিডিও, বাপ্পির মাত্র গতকালকের ভিডিও, যেদিন তার মা মারা যায় সেই দিন দুপুরে বাপ্পি লুঙ্গি তুলে লুঙ্গি ড্যান্স দিচ্ছিল, লাফাচ্ছিল বান্দরের মতো, লাফাচ্ছিল, বান্দর নাচ নাচছিল। কি বুঝলেন? সকালে বান্দর নাচ নাচছে এবং রাতে তার মা মারা গেল। অদ্ভুত বিষয় না? খুবই অদ্ভুত বিষয়। তো যাই হোক দর্শক, তো বাপ কিন্তু তার মায়ের গোসলটা পায়নি। তারপরে এসে তার কাফনের কার্যক্রম সম্পন্ন করেছে এবং খুকিকে দেখলাম থাম্বনেলের মধ্যে নাজমান্টির এই সময়কার ছবি তুলেছে। মানে আমার কাছে আশ্চর্য লাগলো, ভাই প্লিজ, আমিও একটা ছবি দিয়েছি নাজমান্টির, দেখুন তো কিভাবে দিয়েছি। আপনাদের এত লাগে কেন ভাই? হ্যাঁ, একটু ব্লার করে দিন। আমি তো ছবি ব্যবহার করছি ব্লার করে বা তার মুখ ঢেকে। একটা মানুষ চলে গেছে, এখন তো ভাই তার ছবি ব্যবহার করাটা খাটে না। দিতে তো কেউ না করছে না, দিন, অনেকভাবেই দেওয়া যায়, ব্লার করে দেওয়া যায়, একটু হাইড করে দেওয়া যায়, কালার চেঞ্জ করে মুখ ঢেকে দেওয়া যায়, অনেকভাবে দেওয়া যায় এডিট করে। সেই পন্থা অবলম্বন করুন। আমরা তো সবাই নাচবান্ডিকে চিনি, ছবি দেওয়ার কি আছে ভাই? হ্যাঁ, ছবি দিতে মন চায়, বাপ্পি সে বান্দর নাচের ভিডিওটা দিন, সে বাপ্পি সে বান্দর নাচের ছবিটা দিন, যেমনটা আমি দিয়েছি। দেখবেন একদম বান্দর নাচের মানে বান্দরের মতো লাগছে, তাকিয়ে দেখবেন, ভালো করে দেখবেন। তো দর্শক এরকম খুকির কথা কিন্তু আমি বলে শেষ করতে পারবো না, তো খুকির কথা বললে বলতেই থাকতে হবে। আর ওই দিক থেকে দেখলাম শাহিনের বউ, সে পাগল হয়ে গেছে, মহিলা কিছু কুকুর নিয়ে আছে না, মহিলা কুকুর যেটাকে বলা হয়, সেটা হয়ে গেছে পাগলা। মানে খুকি তো এখানে এসে লাইভ ভিডিও করতে পারছে, সে তো সেটা পারছে না, সে আসেনি কোনো কারণে। তো সে ওইখানে বসে একটার পর একটা ভিডিও ছেড়ে যাচ্ছে, খালি একটার পর একটা ভিডিও ছেড়ে যাচ্ছে। মানে কি করবে? ওই যে ব্যবসা মৌসুম চলছে, একটা মৃত মানুষকে নিয়ে আপনাদের ব্যবসা করতে মন চায়? খুকির সকালের ভিডিওটা দেখবেন, তার পুরোপুরি মানে ভিডিওটা ফিল আপ হয়নি, তো এই জন্য সে মিউট করে ভিডিও দিয়েছে অনেকক্ষণ, যেন অ্যাড বসাতে পারে বেশি। আমি মনে করি খুকিকে আসলে মানে কি করা উচিত আমি বুঝতে পারছি না দর্শক। মহিলা মানুষ তো কিছু বললাম না দর্শক। একটা জিনিস আসলে আমার খুব জানার আগ্রহ আছে, এটার উত্তর আমি এখনো মিলিয়ে পাচ্ছি না, বাট তারপরে কিছু অ্যান্সার পেয়েছি। নাজমান আন্টি কিন্তু তিশার অনেক উপকার করেছে দর্শক। কীভাবে উপকার করেছে জানেন? এই দেখুন, তিশা নবাবজাদি সে কিন্তু ঘুম থেকে উঠে দুপুর 12টা-1টার দিকে, ঠিক যখন জোহরের আজান দেয় তখন তিশা ঘুম থেকে ওঠে মাত্র। কোনোদিন কিন্তু তিশা সকালে উঠতে পারেনি, কিন্তু নাজমানটি কী করে, সে সকালবেলা উঠে ফজরের কালে ঘুম থেকে উঠে সে তার মতো করে আগে ফ্রেশ হয়, ইবাদত বন্দী করে। তারপরে আপনারা জানেন তাবিয়া কিন্তু বাচ্চা মানুষ, অনেক সময় সকালে উঠে পড়ে। তান সকালে উঠে যেহেতু সে স্কুলে যায়, তাকে তো সকালে উঠতে হবে বাধ্যগত। তো তান আর তাবিয়ার যে নাস্তার যে দায়িত্বটা, এটা পুরোটা কিন্তু নাজমানটি নিয়েছিল। তাদেরকে সুন্দর মতো নাস্তা খাইয়ে, নিজের হাতে নাস্তা খাইয়ে তারপর স্কুলে পাঠাতো তানকে, এবং তাবিয়াকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিত। তার কিভাবে কী খাওয়ানো সব কিছু নাজমানটির দায়িত্বে ছিল। এবং বাপ্পিও, সেও কিন্তু সকালবেলার নাস্তাটা তার মায়ের হাতেরটাই খেয়েছে এতদিন।
তিশা কিন্তু নবাবজাদির মতো সে দুপুর 12টা 1টা 2টার দিকে সে ঘুম থেকে উঠতো, উঠে তারপরে রেডিমেড নাস্তা খেত, কোনো কষ্ট করেনি। তার সন্তানকে সে নিজে নাস্তা বানিয়ে খাওয়ায়নি, তার সন্তান তার দাদির নাস্তা খেয়েছে। তার মায়ের মানে টান তাবি কিন্তু তার মায়ের হাতে নাস্তা খেতে পারেনি কখনো, সবসময় তার দাদিরটা খেয়েছে। অথচ দেখুন সে তিশা কিন্তু সে কৃতজ্ঞতা ভুলে গেছে। তিশা যখনই পাবনাতে যেত সবসময় তার মুখটা কালির মতো হয়ে যেত। গায়ের চামড়া যতই ফর্সা হোক, মন কালি মানে আপনি কালি। তিশাকে কালির মতো লাগতো। পাতিলের তলায় যেমন কালি না, সে কালির মতো হয়ে যেত তার মুখ যখনই সে পাবনায় যেত। মানে মনে হয় যেন নাজমানটি তাকে মনে হয় তার পিছন সাইডে কামড় দিয়ে বসে আছে, এরকম একটা অবস্থা। মানে তার এতটা বিরক্ত লাগতো মানুষটাকে দেখলে, তাকে সহ্যই করতে পারতো না, সবসময় একটা বাজানোর চিন্তা করতো। এবং দেখবেন খেয়াল করে তিশা অনেক সময় বুদ্ধি করে টেকনিক করে যখন যখন নাজমান্ডি চিল্লাচিল্লি করতো বা একটু থাকতো না, একটু মাঝে মধ্যে মানুষ তার নিজের মেজাজ বা কন্ট্রোল হারিয়ে ফেলতে পারে, ওই সময় তিশা ভিডিও করতো দর্শকদেরকে দেখানোর জন্য, দেখুন কতটা চিল্লাচিল্লি করে। ভাই আপনার মতো ঘরের মানে ছেলের বউ আনলে ওই শাশুড়ি যে এতদিন আপনাকে টলারেট করেছে, এটার জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, অস্কার দেওয়া উচিত, যে আপনার মতো মানুষকে এতদিন সহ্য করেছে, ঘরে রেখেছে আপনার মতো মানুষকে। এত নোংরা ইতিহাস জানার পর আপনার কাছে ওই বাড়িতে আশ্রয় দিয়েছে, তানজিলে যে ওই বাড়িতে পা দিতে পারে, এটার জন্য উচিত ছিল নাজমানটির পা ধুয়ে পানি খাওয়া আপনাদের। ঠিক আছে? তো নাজমা কিন্তু তিশার অনেক উপকার করেছে দর্শক, এই যে বললাম রান্না বান্না করা, তান তাবিয়ের দায়িত্ব নেই, এগুলো কিন্তু করেছে, কিন্তু তারপরও তিশার পেট ভরাতে পারেনি, তারপরও তিশার পেট ভরেনি, তারপরও সবসময় লেগে থাকতো। দেখবেন এই যে মালয়েশিয়াতে গিয়েছিল এবার, মালয়েশিয়া থেকে যখন আসবে তার আগে ফোন দিয়ে বলেছিল তার ঘরটা একটু পরিষ্কার করে রাখার জন্য, সেই ঘরটা কিন্তু কেউ পরিষ্কার করে রাখেনি। পরে বাপ্পি সেটা কিন্তু পরিষ্কার করিয়েছে। বাথরুম পরিষ্কার করবে না, ময়লা হয়ে গিয়েছিল, একটা বুড়া মানুষ তার একটা সামান্য ঘর পরিষ্কার করে দিতে চায় না কেউ। অথচ তারা ভুলে গেছে যে বাড়িটাতে থাকছে এটা কিন্তু তার জামাইয়ের বাড়ি, কিন্তু তার কোনো সম্মান কোনো সুযোগ সুবিধা কেউ দিল না, সবাই খালি তারটা ভোগ করার জন্য বসেছিল। আসলে কি দর্শক, তিশা দীর্ঘ সময় ধরেই মন থেকে, আসলে তো এটা আর কাউকে বলা যায় না, কারণ এগুলো নোংরা জিনিস, এই নোংরা জিনিস তো তিশা কাউকে বলতে পারবে না, বাট তিশার মন অনেকদিন ধরেই ছিল, মানে অপেক্ষা করছিল যেন নাজমানটি দুনিয়া ছেড়ে চলে যায়। কারণ তিশা ভালো মতো জানতো এই মানুষটা অসুস্থ, সিক, আর তিশাও ঠিক তার সাথে এমন এমন কাজ করতো যেন সে সারাটা দিন অতিষ্ঠ হয়ে যায়, অশান্তিতে ভুগে, মানসিকভাবে ট্রমাটাইজড থাকে। এই চেষ্টাগুলো তিশা সবসময় করেছে। আমি মনে করি এই যে নাজমান্ডি যে চলে গেছে না, হ্যাঁ তিনি হয়তো চলে গেছেন, কিন্তু তার মেন্টাল অবস্থা খারাপ করার পিছনে কিন্তু তিশা মানে 99% দায়ী। তিশা অনেকভাবে কিন্তু তাকে ট্রমাটাইজ করেছে দর্শক, বিভিন্ন কাজকর্ম করে, ঝগড়াঝাটি করে, বাপ্পিকে আলাদা করে, বিভিন্নভাবে মানে তাকে একদম মেন্টালভাবে ট্রমাটাইজ করে দিয়েছে। তো উনি কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে যে বেঁচে থাকবে, একটু হাসিখুশি থাকবে, সেই সুযোগ তার কাছে ছিল না। সবসময় ডিপ্রেশনে থাকতো, একটা হতাশায় থাকতো, কারণ সংসার তো ভালো লাগতো না তার। কারণ বাসার মধ্যে দেখবেন সবসময় একটা অশান্তিকর পরিবেশ বজায় রাখতো তিশা, তিশা সবসময় ঝগড়াঝাটি করতো বাপ্পির সাথে, এটা কিন্তু নাজমানটির সবসময় ভালো লাগতো না, বয়স হয়ে যেত, আর কত সহ্য করবে। দেখবেন ওই বছর পারুল খালা সেও কিন্তু তিশাকে পছন্দ করে না, তিশাকে যাচ্ছে তাই বলে কিন্তু। ঠিক আছে? তো তিশার কথা ছিল যেহেতু সে পাবনাতে থাকে, গেলে তার মতো করে সে চলতে পারে না, সে নোংরামি করবে, নষ্টামি করবে, কেউ তাকে কিছু বলতে পারবে না। এখন নাজমান্ডি কথা বলে, সে ডাক নেয়, কারণ ওই বাড়িতে তিনি মুরব্বী মানুষ, এলাকাতে তার মান সম্মান আছে, তার একটা গণ্যমান্য আছে, সবাই তাকে মান সম্মান দেয়। এই কারণে তিনি কখনো চায় না তার বাড়ির কোনো অসম্মানের জন্য এলাকাতে তার মান খারাপ হোক আর কি, ঠিক আছে, নাম খারাপ হোক। এই কারণে সে সবসময় তিশাকে এরকম চেক দিয়ে রাখতো যেন সে কোনো অপকর্মে সে লিপ্ত না হয়। তারপরে তিশা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন কাজ করে ফেলতো। তো এগুলোর জন্য তিশার সাথে তার মানে মনোমালিন্য ছিল। আর তিশা একদম ডিরেক্টলি চাইতো কি যে ওই মানে নাজমান্ডি যেন দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে পুরো বাড়ি এখন তার। এখন দেখুন তিশার কত উপকার, এই পুরো দোতলা বাড়ি এখন মালিককে তিশা, কারণ ফাতেহা নাজিম থেকে মালয়েশিয়াতে এসে দেশে কী করে আসবে, তার আসার সুযোগ নেই। তো তিশা এখন পুরো দোতলা বাড়ির মালিক, এই পুরো দোতলা বাড়ির চাবিটা এখন তিশা তার কাছে রাখবে, তার যা মন চায় সে তাই করবে। প্রতি মাসে সে এতদিন পদ্মা চলে যেত, এখন পদ্মা চর থেকে সব বাইদানিগুলো নাকে খত দিতে দিতে পাবনাতে আসবে, পাবনাতে এসে এখন পাবনাতে আলাদা করে আর্টিফিশিয়াল চর বানাবে, পরে পানি ঢেলে সেটাকে পদ্মা নদী বানিয়ে দিবে, এবং সেখানে তার এখন পদ্মা চরের দ্বিতীয় বাসিন্দা হবে পাবনাতে। ঠিক আছে? রূপপুরে আর কি। সেখানেও দেখবেন এখন বাপ্পিরা মানে তিশা তার মাকে নিয়ে আসবে, তার বাবাকে নিয়ে আসবে, খুকি, মিজান, শাহিন, শারমিন, সাবিনা, তিশা, আরিফ, বাবু সবাই এখন ওই বাসাতে আস্তানা করবে, যখন যার মন চায় তখন সেভাবে আসবে। এতদিন তো আসার সাহস করতো না, নাজমানটির ভাইবা চলে যেত, পালিয়ে যেত। এখন যার যেভাবে মন চায় সেভাবে চলবে, কারণ বাপ্পি, তিশা তাদের কোনো মানিজ্যত নেই দর্শক। বাপ্পি ওই বাড়ির ছেলে, কিন্তু বাপ্পি আসলে এত বড় কুলাঙ্গার অপদার্থ সন্তান সেটা আসলে বলা যায় না। বাপ্পি তার বাবা মায়ের অযোগ্য একটা সন্তান।
অপদার্থ কুলাঙ্গার একটা সন্তান। বয়স হয়েছে, লোকটার দাড়ি পেকে যাচ্ছে, বাপ্পির দাড়ি পেকে যাচ্ছে, দাড়ি এই বয়সে এসেও মানে সে এই কাজগুলো করছে। তার বয়সী মানুষে কী করে দেখবেন, আর সে কী করছে দেখবেন। সে লুঙ্গি ড্যান্স দিচ্ছে আর তার মা মারা গেল। ঠিক আছে, বলার কিছু নেই দর্শক। আমি খুবই আপসেট আজকে, খুবই আপসেট। আপনারা হয়তো বলবেন যে ভাই আপনার আপসেট লাগার কারণে কি? দর্শক আসলে আপসেট লাগার কারণে একটাই, মানুষটাকে অনেকদিন দেখেছি, সো এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে হঠাৎ করে মানুষটা এভাবে চলে যাবে। এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তো তারপরেও যেটা হওয়া সেটা তো হয়েছেই। আল্লাহ অবশ্যই তার ভালো চেয়েছে বলে এমনটা হয়েছে, কারণ এভাবে তিলে তিলে কষ্ট পাওয়ার চাইতে সে এখন আল্লাহর কাছে থাকবে। আল্লাহ যদি চান অবশ্যই শান্তিতে ঘুমাবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। এটাই তার জন্য দোয়া করি, এর বাইরে আমাদের করার কিছু নেই। আর আমি সকালে বলেছিলাম এখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নাটক করবে। দেখুন দর্শক, অলরেডি শুরু হয়ে গেছে। পদ্মা চর থেকে শারমিন নাটক করছে আর খুকি শুরু করে দিয়েছে। এরকম সামনে আরও নাটক দেখবেন, কালকে থেকে আরও অনেকজন অ্যাড হবে। হয়তো খুকি আর হয়তো মিম যোগ দিবে, ওইদিকে সাবিনা যোগ দিবে, হয়তো তিশাও সামনে চলে আসবে। তাদের তো এগুলো কিছু মনে হয় না, তানজিলাও চলে আসবে, কারণ তাদের জীবন মানেই ব্যবসা, তাদের জীবন মানে ইউটিউব। একটা মানুষ মারা গেলে যে মানুষের দুঃখ লাগে, কাঁদতে হয়, সেই বোধটুকু তাদের মধ্যে নেই। তারা কাঁদবে কোন সময় জানেন? যখন তাদের জীবন থেকে চ্যানেল চলে যাবে। মানে তাদের কাছে জীবন মানেই চ্যানেল, তাদের কাছে ভালোবাসার জিনিস মানেই চ্যানেল, তাদের কাছে পুরো সম্পদটা হচ্ছে চ্যানেল, ইউটিউব চ্যানেল। এর বাইরে তারা কিচ্ছুকে কিছু মনে করে না, তারা মানুষকে মানুষ বলেই গণ্যমান্য করে না। তাদের পুরো জীবন, সন্তান, বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, জামাই বউ, সব কিছু তাদের ইউটিউব চ্যানেল। মানে তার ইউটিউব চ্যানেলকে এত ভালোবাসে, তাদের জীবনে মানুষের কোনো কদর নেই। এটাই বুঝতে পারলাম। তো যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। আজ বেশি হয়তো বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।